আজকে যে টপিকটা পড়ছি সেটা হচ্ছে মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, অর্থাৎ বংশগতির আণবিক ভিত্তি। এই চ্যাপ্টারটাকে অ্যাকচুয়ালি বলা হয়। অ্যাকচুয়ালি মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স সম্পর্কে যখন আমরা বলি, যে বংশগতির আণবিক ভিত্তি সম্পর্কে যখন আমরা বলছি, সেটা হচ্ছে যে কিভাবে অ্যাকচুয়ালি আমাদের সেলের ভেতরে যে ক্যারেক্টারগুলো রয়েছে সেই ক্যারেক্টারগুলো ডিএনএ দিয়ে মেনটেন হচ্ছে এবং বংশ পরম্পরায় কিভাবে সেই ক্যারেক্টারগুলো যাচ্ছে এবং তার যে মেকানিজম, সেই মেকানিজম সম্পর্কে পড়বো। এবং ডিএনএ কিভাবে তৈরি হচ্ছে বা অ্যাকচুয়ালি ডিএনএ রেপ্লিকেশন বা ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই সমস্ত পদ্ধতিগুলো নিয়ে এই চ্যাপ্টারটাতে আমরা পড়বো। তো এই চ্যাপ্টারটাকেই বলা হয় সেটা হচ্ছে মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, বংশগতির আণবিক ভিত্তি। এবার দেখো, অ্যাকচুয়ালি যখন এই বংশগতির কথা বলা হয়, সবার প্রথমেই যার নাম আসে সেটা হচ্ছে গ্রেগার জোহান মেন্ডেল এবং তার মনোহাইব্রিড ডাইহাইব্রিড ক্রস। সেখান থেকে আমরা বুঝতে পারি যে কিভাবে ক্যারেক্টারগুলো পরবর্তী জেনারেশনে যায়। এবার মেন্ডেল সবসময় অ্যাকচুয়ালি ক্যারেক্টার যে যাচ্ছে, যে মানে হেরিডিটির যে ইউনিট, সেটাকে অ্যাকচুয়ালি মেন্ডেল বলতো ফ্যাক্টর। এবার সেই ফ্যাক্টরটাকে বর্তমানে আমরা জানি যে সেই জিনিসটাকে অ্যাকচুয়ালি নাম হচ্ছে সেটা হচ্ছে জিন। এবং সেই জিন নিয়ে যেহেতু স্টাডি করা হচ্ছে অ্যাকচুয়ালি বায়োলজির এই ব্রাঞ্চে, সেই জন্য এই ব্রাঞ্চটার নাম হচ্ছে জেনেটিক্স। এবার দেখো, সবার প্রথম যে জেনেটিক মেটেরিয়াল যেটা হয়, অর্থাৎ যে ডিএনএর কথা আমরা বলছি, সেটা যে জেনেটিক মেটেরিয়াল, সেই জেনেটিক মেটেরিয়ালের ক্ষেত্রে কি কি প্রপার্টি থাকতে হয়, তবে সেটাকে জেনেটিক মেটেরিয়াল অ্যাকচুয়ালি বলা যেতে পারে। তো জেনেটিক মেটেরিয়ালের মধ্যে প্রথম যেটা বলা হয় যে যে কোনো জেনেটিক মেটেরিয়ালের এবিলিটি টু রেপ্লিকেট, নিজেই নিজের কপি তৈরি করার ক্ষমতা অ্যাকচুয়ালি রাখতে হবে। এবার দেখো, জীবদেহের মধ্যে 4 ধরনের বায়োমলিকুল থাকে: প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এবং নিউক্লিক অ্যাসিড। এবার এই 4 প্রকার অ্যাকচুয়ালি উপাদানের মধ্যেতে এখানে দেখো একটা জিনিস প্রথমেই আমাদের ডিটারমাইন করতে হবে বা নিশ্চিত হতে হবে যে এই 4 প্রকার বায়োমলিকুলের মধ্যে কোনটা অ্যাকচুয়ালি জেনেটিক মেটেরিয়াল হিসেবে কাজ করে, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট না নিউক্লিক অ্যাসিড। তো ন্যাচারালি সেই জন্য কিছু ক্যারেক্টারের কথা বলা হয় যে যে ক্যারেক্টারগুলো অ্যাকচুয়ালি যার মধ্যে আমরা দেখতে পাবো তাকেই আমরা জেনেটিক মেটেরিয়াল হিসেবে কনসিডার করতে পারবো। তো প্রথমেই যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এবিলিটি টু রেপ্লিকেট। রেপ্লিকেট কথার অর্থ হচ্ছে নিজেই নিজেকে তৈরি করার ক্ষমতা। এবার দেখো, ন্যাচারালি আমরা জানি যে প্রোটিন থেকে কোনোদিনও প্রোটিন তৈরি হয় না, কার্বোহাইড্রেট কোনোদিনও নিজে নিজে কার্বোহাইড্রেট তৈরি করতে পারে না, কারণ প্রত্যেক ক্ষেত্রেই উৎসেচক বা এনজাইম দরকার লাগে। ফ্যাট কখনো নিজে থেকে ফ্যাট তৈরি করতে পারে না। কিন্তু ডিএনএ, সেটা জেনেটিক মেটেরিয়াল, ডিএনএ কিন্তু আবার একটা নতুন ডিএনএ তৈরি করতে পারে, কিন্তু তার জন্য যে এনজাইমগুলো লাগে সেটা ডিএনএ নিজেই তৈরি করে নিতে পারে। কারণ ডিএনএ প্রথম সেই প্রোটিনগুলো তৈরির জন্য ডিএনএ থেকে আরএনএ তৈরি করে, আরএনএ থেকে প্রোটিন তৈরি করে, সেই প্রোটিনগুলোকে কাজে লাগিয়ে সে কিন্তু নিজেকে কপি করে নিচ্ছে। তো সেই জন্য দেখো, এবিলিটি টু রেপ্লিকেট, নিজেই নিজেকে তৈরি করার ক্ষমতা, সেটা কিন্তু ডিএনএর আছে। সুতরাং সেক্ষেত্রে ধরেই নেওয়া যেতে পারে যে ডিএনএটাই হচ্ছে অ্যাকচুয়ালি জেনেটিক মেটেরিয়াল। সেকেন্ড হচ্ছে স্টোর জেনেটিক ইনফরমেশন। অ্যাকচুয়ালি ডিএনএ যখন গঠন হয়, তার যে নিউক্লিওটাইড যেগুলো থাকছে, সেখানকার মধ্যে নাইট্রোজেন বেস যেগুলো থাকে এটিজিসি করে সিকোয়েন্স করে, সেখানে একটা কিন্তু দেখো যে জেনেটিক কোড, সেখানে একটা কোড সেখানে কিন্তু রয়েছে। এইরকম কোডিং সিস্টেম কিন্তু আর কোনো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট কারোর মধ্যে কিন্তু দেখা যায় না। তো ন্যাচারালি সেইটাও একটা আইডেন্টিফিকেশন যে জেনেটিক মেটেরিয়াল হিসেবে অবভিয়াসলি এই কোডিং সিস্টেমের মতো একটা রয়েছে বলে সেটা জেনেটিক মেটেরিয়াল হিসেবে ডিএনএ কিন্তু কাজ করে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে জেনেটিক মেটেরিয়াল হতে গেলে তার ক্যাপাবিলিটি অফ এক্সপ্রেসিং জেনেটিক ইনফরমেশন, যে শুধুমাত্র জেনেটিক ইনফরমেশন স্টোর করবে তা নয়, তার সাথে সাথে সেই বৈশিষ্ট্যগুলোকে সে কিন্তু অ্যাকচুয়ালি প্রদর্শনও করবে। আমরা জানি যে ডিএনএ থেকে আরএনএ হয়, আরএনএ থেকে প্রোটিন হয়, এবং সেই প্রোটিনের মাধ্যমে যে কোনো বৈশিষ্ট্য যেগুলো সেগুলোর কিন্তু বহিঃপ্রকাশ হয়। যেমন জেলিফিশ থেকে যে আলো নির্গত হচ্ছে, বা অন্যান্য জীবের মধ্যে যে বৈশিষ্ট্য, যে পাখি থেকে পরবর্তী জেনারেশনে পাখি তৈরি হচ্ছে, আম গাছ থেকে পরবর্তী জেনারেশনে আম গাছ তৈরি হচ্ছে, সেগুলো সবই কিন্তু এক্সপ্রেস করার ক্ষমতা রাখে। আর একটা জিনিস যেটা, যে জেনেটিক মেটেরিয়ালের মিউটেশন পাওয়ার আছে, যার জন্য তার ভেরিয়েশন বা জীবের মধ্যে বৈচিত্র্যতা আসতে পারে। কোনোদিনও কোনো চিনি বা কার্বোহাইড্রেটের উপরে ইউভি রে ফেললে তার নিশ্চয়ই ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে না। চিনি সেটা মিষ্টি থেকে ইউভি রে ফেললে সেটা কখনোই নোনতা হয়ে যায় না। তেমন কার্বোহাইড্রেটের মিউটেশন হয় না, প্রোটিনেরও মিউটেশন হয় না, ফ্যাটেরও মিউটেশন হয় না, কিন্তু ডিএনএ অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে যেতে পারে ইউভি রের প্রেজেন্সে, যার জন্য নতুন ক্যারেক্টার আসতে পারে। তাহলে দেখো, এখান থেকেও কিন্তু বোঝা যায় যে ডিএনএটাই যেটা, সেটাই কিন্তু জেনেটিক মেটেরিয়াল। কিন্তু এখানে দেখো, যত পদ্ধতিতে আমরা পড়ছি সেই পদ্ধতিগুলো সবই হচ্ছে কিন্তু তাত্ত্বিক, মানে থিওরিটিক্যাল। এবার আস্তে আস্তে আমরা দেখবে
এরপর যেটা আমরা পড়বো যে বেশ কিছু সায়েন্টিস্ট এক্সপেরিমেন্টালি এই জিনিসগুলো প্রুভ করেছিলেন যে জেনেটিক মেটেরিয়াল যেটা সেটা ডিএনএ। এবার দেখো অ্যাকচুয়ালি জেনেটিক মেটেরিয়াল ডিএনএ যেটা সেটা অ্যাকচুয়ালি থাকে কোথায়, সেটা হচ্ছে ক্রোমোসোম। এবং ক্রোমোসোম সম্পর্কে যখনই আমরা পড়েছি দেখবে সেখানেতে ক্রোমোসোমাল থিওরি অফ ইনহেরিটেন্সের কথা আসে, যে সাটন আর বোভেরি বলে দুজন সায়েন্টিস্ট তারা অ্যাকচুয়ালি সি আর্চিন এবং গ্রাস হপারের উপরে পরীক্ষা করেছিলেন এবং প্রমাণ করে দেখিয়েছিলেন যে জিন যেটাকে আমরা বলছি জেনেটিক মেটেরিয়াল, তার সাথে কিন্তু ক্রোমোসোমের একটা মিল আছে এবং অ্যাকচুয়ালি ডিএনএ এবং জেনেটিক মেটেরিয়াল জিন যেটাকে আমরা বলছি সেটা কিন্তু ক্রোমোসোমের মধ্যেই অবস্থান করে। এবার পরবর্তী ক্ষেত্রে থমাস হান্ট মর্গ্যান এবং তার সহকর্মী যে সমস্ত ব্যক্তিরা ছিলেন তারা সবাই মিলে প্রমাণ করেছিলেন যে ড্রসোফিলার চোখের যে বর্ণ, সেই চোখের বর্ণটা সাদা বা লাল, এই বর্ণটা তৈরি করার পেছনে এক্স ক্রোমোসোমের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। এবং তিনি প্র্যাকটিক্যালি প্রমাণ করে দেন যে এক্স ক্রোমোসোমের মধ্যেই কিন্তু বৈশিষ্ট্য যেটা সেটা কিন্তু থাকে। এবং এক্স ক্রোমোসোম যখনই সেটা প্রমাণিত হয় তখন কিন্তু সেক্ষেত্রে একদম কনফার্ম হয়ে যাওয়া হয় যে হ্যাঁ জেনেটিক মেটেরিয়াল যেটাকে ডিএনএ আমরা বলছি সেটা অবশ্যই অবস্থান করছে কোথায়, সেটা হচ্ছে ক্রোমোসোমের মধ্যে। এবং আমাদের ইউক্যারিওটিক যে অ্যাকচুয়ালি ক্রোমোসোম রয়েছে সেই ইউক্যারিওটিক ক্রোমোসোমের ডিএনএ আর হিস্টোন মানে ক্ষারীয় প্রোটিন যোগ করে প্রায় 90% সেখানে রয়েছে, আর আরএনএ আর নন হিস্টোন প্রোটিন মিলিয়ে সেখানে প্রায় 10%-এর মতো এখানে রয়েছে। তাহলে এইটাই মোটামুটি দেখা একটা কম্পোজিশন বলা যেতে পারে যে হিউম্যান ক্রোমোসোম বা ইউক্যারিওটিক ক্রোমোসোমের মধ্যে ডিএনএ আর এর পার্সেন্টেজ। এর পরবর্তী ক্ষেত্রে দেখো যত সায়েন্স আরো উন্নত হয়েছে তখন দেখা গেছে যে বর্তমানে অ্যাকচুয়ালি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সাহায্য নিয়ে বিভিন্ন ট্রান্সজেনিক জীব তৈরি করা হয়েছে। অর্থাৎ একটা জীবের ডিএনএ নিয়ে অন্য জীবের দেহের ভেতর দিয়ে দেওয়া হয়েছে। যেমন জেলিফিশের গা থেকে রাত্রেবেলা আলো বেরোয়, এটাকে বলা হয় বায়োলুমিনেশন। এই বায়োলুমিনেটিং জিনটাকে কেটে নিয়ে সেটা অন্য কোনো গাছের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, রাত্রেবেলাতে দেখা যাচ্ছে সেই গাছ থেকে আলো বেরোচ্ছে। ইঁদুরের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, ইঁদুরের গা থেকে আলো বেরোচ্ছে, বা বাঁদরের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, দেখা যাচ্ছে তার গা থেকেও রাত্রেবেলাতে আলো বেরোচ্ছে। এবং বায়োটেকনোলজিক্যাল কাজের মাধ্যমে এইভাবে যখন কোনো জীবের ডিএনএকে মডিফাই করা হয় তখন সেই ধরনের জীবগুলোকে বলা হয় জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। এই জিএমও যখন অ্যাকচুয়ালি দেখো প্রডিউস করা সম্ভব হলো তখন আরও ভালোভাবে প্রমাণ হয়ে গেল যে হ্যাঁ ডিএনএ জেনেটিক মেটেরিয়াল। এবং যখনই একজনাকার ডিএনএ নিয়ে অন্য জনাকার দেহের মধ্যে দেওয়া হচ্ছে, এবং এক্ষেত্রে কিন্তু কোনো বাইন্ডিং নেই। কোনো ব্যাকটেরিয়ার ডিএনএ নিয়ে কোনো ইউক্যারিওটের দেহেতে দেওয়া যেতে পারে, মানে কোনো গাছের দেহেতে দেওয়া যেতে পারে, কোনো প্রাণীর দেহেতে দেওয়া যেতে পারে। এক্ষেত্রে দেখো জেলিফিশের যে ডিএনএ, তার মানে কোনো একটা প্রাণীর ডিএনএ, সেটাকে নিয়ে এসে দেখো উদ্ভিদের দেহেতে দেওয়া হয়েছে। এবং জেলিফিশের ক্ষেত্রে দেখো সেটা হচ্ছে একটা ইনভার্টিব্রেট, অমেরুদণ্ডী বা নন কডেড, তাদের ক্যারেক্টার নিয়ে এসে দেখো কডেটের মধ্যেতে দিয়ে দেওয়া হচ্ছে, যে অ্যাকচুয়ালি স্তন্যপায়ী প্রাণী বা মেরুদণ্ডী প্রাণী যেগুলো রয়েছে তাদের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, সেটাতেও বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। তাহলে দেখা একটা জিনিস বোঝা গেল যে ডিএনএ জেনেটিক মেটেরিয়াল, যদি আমরা ডিএনএকে কোনোভাবে ম্যানিপুলেট করি, চেঞ্জ করি, সঙ্গে সঙ্গে সেই জীবের বৈশিষ্ট্য যেটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। এবার দেখো যে প্রথম যখন জেনেটিক মেটেরিয়াল নিয়ে অ্যাকচুয়ালি কথা হয় বা কাজ হয় তখন প্রথমেতে অ্যাকচুয়ালি দেখা যায় যে কিছু জীব এমন আছে যে জীবগুলোর কিন্তু জেনেটিক মেটেরিয়াল হচ্ছে আরএনএ। যেমন আমরা জানি যে বেশ কিছু ভাইরাস আছে, সেই ভাইরাসের জেনেটিক মেটেরিয়াল কিন্তু আরএনএ হয়, কারণ আমরা জানি যে পৃথিবীর সূচনার সময় প্রথম যে জীবগুলো এসেছিল তাদের জেনেটিক মেটেরিয়াল ছিল কিন্তু আরএনএ। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন আস্তে আস্তে নতুন উন্নত জীব অ্যাকচুয়ালি সেখান থেকে সৃষ্টি হতে শুরু করে তখনই দেখা যায় যে আরএনএ রিপ্লেস করে তার থেকে বেটার স্ট্রাকচার ডিএনএ সেটা আস্তে আস্তে ডেভেলপ হতে থাকে। কিন্তু বর্তমানে এখনো অবধি পরিবেশের মধ্যে আমরা বেশ কিছু ভাইরাস এমন পেয়ে থাকি যে ভাইরাসগুলো জেনেটিক মেটেরিয়াল হচ্ছে আরএনএ। এবং এই ধরনের আরএনএ ভাইরাস নিয়ে অনেক আগে থেকেই কিন্তু অ্যাকচুয়ালি কনরাড বলে এইচ.এফ. কনরাড বলে একজন সায়েন্টিস্ট তিনি কিন্তু কাজ করছিলেন। এবং এইরকম বেশ কিছু এক্সাম্পল যে সমস্ত অ্যাকচুয়ালি মানে ভাইরাসের ক্ষেত্রে জেনেটিক মেটেরিয়াল হচ্ছে আরএনএ, তার মধ্যে প্রধানত দেখা যায় প্লান্ট ভাইরাসের ক্ষেত্রেই জেনেটিক মেটেরিয়াল আরএনএ হয়। অ্যানিম্যাল ভাইরাস কম্পারেটিভলি কম হয়, তবু অনেক অ্যানিম্যাল ভাইরাসের মধ্যেই কিন্তু আরএনএ থাকে, যদিও অ্যানিম্যাল ভাইরাসগুলোর ম্যাক্সিমামটাই হচ্ছে ডিএনএ ভাইরাস। যেমন দেখো প্ল্যান্টের মধ্যেতে যেগুলো আরএনএ ভাইরাস রয়েছে, একটা হচ্ছে টব্যাকো মোজাইক ভাইরাস, টিএমবি ভাইরাস যেটাকে বলে, বিন মোজাইক ভাইরাস, এগুলো সবই অ্যাকচুয়ালি গাছের পাতাগুলোকে নষ্ট করে দেয় এইগুলো, এবং ক্লোরোফিলগুলো নষ্ট হয়ে যায়, যার জন্য মাঝে মাঝে স্পট পড়ে যায়, এবং সেই মেঝেতে যেমন মোজাইক করা হয় সেই রকম দেখতে লাগে বলে ওটাকে অ্যাকচুয়ালি মোজাইক ভাইরাস বলে।
অ্যানিমেলের ক্ষেত্রেও প্রচুর আরএনএ ভাইরাস অ্যাকচুয়ালি ইনফেক্ট করে, যেমন এইচআইভি ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ডেঙ্গু ভাইরাস, পোলিও ভাইরাস, হাম, এগুলো সবই কিন্তু অ্যাকচুয়ালি আরএনএ ভাইরাস। তাহলে দেখো বিভিন্ন জীব আছে যাদের ক্ষেত্রে কিন্তু মানে এরা মেনলি ভাইরাস, তো এদের ক্ষেত্রে কিন্তু জেনেটিক মেটেরিয়াল ডিএনএ নয়, জেনেটিক মেটেরিয়াল হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু আরএনএ। এবং এক্সপেরিমেন্টালি ইনি দেখান যে এটাই জেনেটিক মেটেরিয়াল, এবং ওই আরএনএটা যদি চেঞ্জ করা হয় তখন কিন্তু সেক্ষেত্রে তার ক্যারেক্টারও চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন তিনি একটা খুব পপুলার এক্সপেরিমেন্ট করেন, সেটা হচ্ছে দুটো প্ল্যান্টকে অ্যাকচুয়ালি তিনি নেন, একটা হচ্ছে টব্যাকো প্ল্যান্ট মানে তামাক গাছ, আর একটা হচ্ছে রিব গ্রাস যেটাকে প্ল্যান্টাগো বলা হয় এই গাছটাকে। এবার দুটো গাছ থেকেই তিনি দুটো ভাইরাস কালেক্ট করেন, একটা হচ্ছে টব্যাকো মোজাইক ভাইরাস কালেক্ট করেন টব্যাকো প্ল্যান্ট থেকে, আর অন্যদিকে হোমস রিবগ্রাস ভাইরাস এইচআরভি সেটা কালেক্ট করেন। এবার দুটোই হচ্ছে কিন্তু আরএনএ ভাইরাস, দুটোই আরএনএ ভাইরাস, দুটোই কিন্তু সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ দিয়ে তৈরি। এবার উনি যে কাজটা করেছিলেন সেটা হচ্ছে, ধরো এখানেতে দেখাচ্ছে, ধরো অ্যাকচুয়ালি এটা টব্যাকো মোজাইক ভাইরাস এ, এখানে দেখানো হচ্ছে এটা ধরো টব্যাকো মোজাইক ভাইরাস বি, এটা টাইপ বি। এটা আমি টব্যাকো মোজাইক ভাইরাস না ধরে যদি এইচআইভি ভাইরাসও ধরি একই ঘটনাটা হবে। এবার কি করলেন, আমরা জানি যে যে কোনো ভাইরাসের বডি স্ট্রাকচারটা হচ্ছে খুব সিম্পল, সেটা হচ্ছে তার চারপাশেতে অ্যাকচুয়ালি যেটা থাকে সেটা হচ্ছে যে মানে মাঝেতে সেন্টারে একটা আরএনএ থাকে, আর চারপাশেতে যেটা থাকে সেটা হচ্ছে প্রোটিন ক্যাপসিড থাকে। তো সেই জন্য গঠনটা খুব মানে সাধারণ। এবার যেটা করলেন সেটা হচ্ছে, দেখো ধরো এটা হচ্ছে টিএমবি ভাইরাস, আর এটা আমি বললাম এইচআইভি ভাইরাস। এবার দেখো টিএমবি ভাইরাসের কি করলো, ক্যাপসিডগুলোকে সব ছাড়িয়ে দিল। তাহলে টিএমবি ভাইরাসের দেখো মাঝের আরএনএটা রয়েছে, ঠিক একই রকমের এখানে দেখো এইচআরভি ভাইরাসের তারও ক্যাপসিডগুলো ছাড়িয়ে দিল, যে শুধু আরএনএটা নিল। তাহলে দেখো অ্যাকচুয়ালি এর আরএনএ যেটা সেটা ভায়োলেট কালারের দেখাচ্ছে, এর আরএনএ যেটা সেটা ব্লু কালারের দেখাচ্ছে। এবার ঘটনাটা পুরো পাল্টে দিল। কি করলো, যে এর অ্যাকচুয়ালি যে আরএনএটা রয়েছে সেইখানে দেখো টিএমবি ভাইরাসের ক্যাপসিডগুলো এনে এর চারপাশে অ্যাকচুয়ালি পেঁচিয়ে দিল। আর অন্যদিকে দেখো এর থেকে যে ক্যাপসিডগুলোকে বার করেছিল সেটা এর জেনেটিক মেটেরিয়াল বা আরএনএর গায়েতে পেঁচিয়ে দিল। এইবার এইটা দিয়ে দুটোকে দিয়ে অ্যাকচুয়ালি ইনফেক্ট করাচ্ছে দেখো গাছের মধ্যে। এবার যখনই ইনফেক্ট করানো হলো দেখো দেখা গেল যে এখানে কিছুক্ষণ বাদেই মানে কয়েকটা জেনারেশন কালচার হওয়ার পরই দেখা যাচ্ছে যে এই গাছটার মধ্যে যে বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে সেটা হচ্ছে টিএমবি ভাইরাসের মতো, ঠিক আছে। অর্থাৎ এখানেতে টিএমবি ভাইরাসের মতো বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, এবং সেখান থেকে আইসোলেট করে দেখা গেল যে টিএমবি ভাইরাস যেটা তার মানে সেই রকমই টিএমবি ভাইরাসে কিন্তু এখানে এর পরবর্তী ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। তো তখন অ্যাকচুয়ালি দেখো তিনি বুঝতে পারলেন যে এখানে ক্যাপসিডটা কিন্তু কোনো রোল প্লে করে না, কারণ এখানে দেখো আরএনএ যেটা, কারণ এখানকার মধ্যে দুটোই গঠন, একটা হচ্ছে ভেতরকার আরএনএ, একটা হচ্ছে ক্যাপসিড। উনি কি করলেন, আরএনএটা ফিক্স রাখলেন, ক্যাপসিডটা অন্য ভাইরাস থেকে এনে জয়েন করেছিলেন। কিন্তু যখন ওটাকে তৈরি করার পর ইনফেক্ট করালেন তখন দেখা যাচ্ছে ইনফেকশন যে তার যে সিমটম, গাছের পাতাটা যেভাবে নষ্ট হচ্ছে সেই নষ্ট হওয়ার প্রকৃতি বা ইনফেকশনের প্রকৃতিটা কিন্তু পুরোপুরি টিএমবি ভাইরাসের মতোই। শুধুমাত্র যেটা হলো সেটা হচ্ছে যে কয়েকটা জেনারেশন বাদে দেখা যাচ্ছে যে এই রকম এই যে এইচআরভি ভাইরাসের যে ক্যাপসিড দেওয়া হয়েছিল সেই ক্যাপসিডটাও আর দেখতে পাওয়া যাচ্ছে না। পুরোপুরি তখন যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে টিএমবি ভাইরাসই তৈরি হচ্ছে। তখন তিনি বুঝতে পারলেন যে অ্যাকচুয়ালি ক্যাপসিডের কোনো ভূমিকাই নেই, শুধু গোটাটাই যেটা তৈরি করে রেখেছে সেটা হচ্ছে যার আরএনএ থাকবে তার ক্যারেক্টারই এক্সপ্রেস হবে। ঠিক একই ঘটনা উল্টো দিকেও দেখতে পেলেন, যে সেখানে দেখো এইচআইভি ভাইরাস হয়তো তিনি নিলেন, এইচআইভি ভাইরাসের মধ্যেতে তার এইচআইভির চারদিকের যে সমস্ত ক্যাপসিড রয়েছে রিমুভ করে দিলেন। যে সেই এইচআইভি ভাইরাসের ওপরেতে তিনি যেটা করলেন সেটা হচ্ছে টিএমবি ভাইরাসের অ্যাকচুয়ালি ক্যাপসিডগুলোকে জয়েন করে দিলেন। জয়েন করার পর সেটাকে দিয়ে যখন ইনফেক্ট করালেন তখন দেখছে যে সিমটমস যেগুলো আসছে সব কিন্তু অ্যাকচুয়ালি এইচআইভি ভাইরাসের সিমটমসের মতো সিমটমস আসছে। এবং কয়েক জেনারেশন একটু কালচার করার পর মানে ভাইরাসগুলোকে বাড়ানোর পর যখন এখান থেকে আইসোলেট করে দেখছে তখন দেখছে যে এখানে কিন্তু এই রকম যেরকম ভাইরাস দিয়ে অ্যাকচুয়ালি ইনফেক্ট করানো হয়েছিল সেই রকম স্ট্রাকচার পাওয়া যাচ্ছে না, পুরোপুরি যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এইচআইভি ভাইরাসের মতোই স্ট্রাকচার সেখানেতে পাওয়া যাচ্ছে। তো সেখানে বোঝাই গেল যে জেনেটিক মেটেরিয়ালটাই কিন্তু আসল, বাইরের ক্যাপসিডটা কিছুই ম্যাটার করে না, এবং জেনেটিক মেটেরিয়াল যেরকম দেওয়া হবে সেই রকম অনুযায়ী সে কিন্তু পরবর্তী ক্ষেত্রে ক্যাপসিডও চেঞ্জ করে নিজের অরিজিনাল ফর্মে ফেরত চলে আসবে। তো এখান থেকেই দেখো পুরোপুরি প্রমাণ হয়ে যায় যে প্রোটিন কোনো ফ্যাক্টরই নয়, আসল ফ্যাক্টর হচ্ছে এই সেন্টার মলিকিউল যেটা আরএনএ, সেই আরএনএ।
তো সেই জন্য কর্ন্যাট অ্যাকচুয়ালি সবার প্রথম এই আরএনএ ভাইরাসের ক্ষেত্রে প্রমাণ করে দেয় যে আরএনএই হচ্ছে জেনেটিক মেটেরিয়াল, যেখানে কিন্তু অ্যাকচুয়ালি বাইরের যে প্রোটিন ক্যাপসিড রয়েছে সেটা কোনোভাবেই কিন্তু কোনো প্রভাবিত করে না। তাহলে এখান থেকে দেখো আরএনএ যে জেনেটিক মেটেরিয়াল সেটা খুব ভালোভাবে প্রমাণিত হয়। এর পরবর্তী সময় আসে যে ডিএনএ জেনেটিক মেটেরিয়াল, সেইটার প্রমাণ, এবং সেই এক্সপেরিমেন্টটাকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন। এটা 1928-এ অ্যাকচুয়ালি গ্রিফিথ বলে একজন সায়েন্টিস্ট এই এক্সপেরিমেন্টটা করে, এবং এটাকে বলা হয় গ্রিফিথের এক্সপেরিমেন্ট, যেটা খুব পপুলার একটা এক্সপেরিমেন্ট। এবং এই এক্সপেরিমেন্টটাতে অ্যাকচুয়ালি যে ব্যাকটেরিয়াটাকে ইউজ করা হয় সেটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। অ্যাকচুয়ালি নিউমোনিয়া অ্যাকচুয়ালি একটা রোগ যেটা লাং ডিজিজ হয় এবং যেটাতে কিন্তু মানুষ মারা যেতে পারে। তো শুধু মানুষ নয়, অন্যান্য ম্যামেলসের মধ্যেও কিন্তু এই এফেক্টটা হয়, এবং এক্সপেরিমেন্টটা করার জন্য উনি যেটা নিয়েছিলেন সেটা হচ্ছে ইঁদুরের ওপরেতে এক্সপেরিমেন্ট করেছিলেন। এবার স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়ার দুটো ভ্যারাইটি নিয়েছিলেন। কক্কাস ব্যাকটেরিয়া বলতে বোঝানো হয় রাউন্ড শেপ ব্যাকটেরিয়া। অ্যাকচুয়ালি যদি রাউন্ড শেপ ব্যাকটেরিয়া পাশাপাশি দুটো করে আটকে থাকে তখন সেটাকে বলা হয় ডিপ্লোকক্কাস। আর যদি পরপর অনেক কটা একসাথে অ্যাটাচ করে 3-4টে একসাথে অ্যাটাচ করে থাকে তখন সেগুলোকে বলা হয় স্ট্রেপ্টোকক্কাস। তো দেখো সেই জন্য ডিপ্লোকক্কাস বা স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি যে কোনোটা বলা যেতে পারে। তো এখানে দেখো, ধরো এখানে দুটো আছে, তাহলে ডিপ্লোকক্কাস। এবার এই অ্যাকচুয়ালি স্ট্রেপ্টোকক্কাস বা নিউমোনি বা ডিপ্লোকক্কাস নিউমোনি, এটার দুটো টাইপ হয়। একটা হচ্ছে আর্ট স্ট্রেন, সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় রাফ স্ট্রেন। এদের যেটা হয় যে ব্যাকটেরিয়ার বাইরে যে সেল ওয়াল আছে সেই সেল ওয়ালটাই কিন্তু পেপটাইড ও গ্লাইকান দিয়ে তৈরি, তার বাইরের কিন্তু কোনো প্রোটেক্টিভ কভারিং নেই, সেই জন্য এগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় আর্ট স্ট্রেন। আর দেখো কিছু অ্যাকচুয়ালি স্ট্রেপ্টোকক্কাস বা ডিপ্লোকক্কাস হয় যাদের অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়াগুলো তো রয়েছে, তার উপরেতে ভালো করে দেখলেই বুঝতে পারবে একটা প্রোটেক্টিভ কভারিং বা প্রোটেক্টিভ একটা সিদ রয়েছে। এবার এইগুলোকে বলা হয় এ স্ট্রেন, কারণ এই উপরের দিকের এই প্রোটেক্টিভ কভারিংটা থাকার জন্য এই উপরের লেয়ারটা সেটা কিন্তু খুব স্মুথ হয়ে যায়। তো সেই জন্য ওটাকে অ্যাকচুয়ালি বলছে স্মুথ স্ট্রেন বা এ স্ট্রেন, আর এটাকে বলছে আর স্ট্রেন। এবার দেখো, যেহেতু অ্যাকচুয়ালি এটার উপরেতে কোনো প্রোটেক্টিভ কভারিং নেই, এটা যখনই বডির ভেতরেতে ঢোকে তখন বডির এনজাইম এসে বা ডাব্লিউবিসি এসে যখনই বিভিন্ন কেমিক্যাল সিক্রেট করে, এরা কিন্তু ডিস্ট্রয় হয়ে যায়। সেই জন্য এরা কোনোদিনও আর স্ট্রেন কোনোদিনও কোনো রোগ তৈরি করতে পারে না। আর স্ট্রেন দেহেতে প্রবেশ করলেও সেটা কিন্তু মারা যায়। সেই জন্য আর স্ট্রেন কোনোদিনও কোনো রোগ তৈরি করে না। সেই জন্য আর স্ট্রেনগুলোকে সব বলা হয় আভিলুয়েন্ট স্ট্রেন, কারণ এর প্রবেশের জন্য আমাদের দেহেতে কোনো রোগ তৈরি হয় না। কিন্তু যেহেতু এ স্ট্রেনের ওপরেতে দেখো একটা এরকম প্রোটেক্টিভ সিদ রয়েছে, তাহলে তার ওপরেতে এনজাইম এসে পড়লেও এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু ডিস্ট্রয় হবে না। তার জন্য স্বাভাবিকভাবেই দেখো, এইটা যখনই কোনো মানুষের দেহেতে বা অন্য কোনো জীবের দেহেতে ঢুকবে, যেহেতু কোনো এনজাইম একে ডাইজেস্ট করতে পারছে না, এ কিন্তু অ্যাকচুয়ালি দেখো নষ্ট হবে না, তার জন্য এ কিন্তু রোগ সৃষ্টি করে দেবে এবং নিউমোনিয়া হয়ে মানুষটা বা যে অ্যানিম্যালটার দেহের ভেতরেই দেওয়া হবে সে কিন্তু মারা যাবে। তো সেই জন্য এই স্ট্রেনটাকে বলা হয় ভিরুলেন্ট স্ট্রেন, কারণ এটার কারণে কিন্তু শরীর অসুস্থ হতে পারে এবং মানুষ বা যে কোনো জীব মারা যেতে পারে। এবার সেই কাজটা এই দুটো স্ট্রেন, আর স্ট্রেন আর এস স্ট্রেনকে নিয়েই কাজ শুরু করলো, সেটা হচ্ছে গ্রিফিথ দেখালো যে সে সবার প্রথম অ্যাকচুয়ালি ইঁদুর নিল এবং তার সেটআপেতে 4টে ইঁদুর অ্যাকচুয়ালি 4টে সেটআপের মধ্যেতে রাখলো। প্রথম যেটা করলো, প্রথম এক ইঁদুরের ওপরে যে এক্সপেরিমেন্টটা করলো সেটা হচ্ছে লিভিং কন্ডিশনে কিছু এ স্ট্রেন নিল, অর্থাৎ এই যে স্মুথ স্ট্রেন। এবার বুঝতেই পারছো এ স্ট্রেন মানে হচ্ছে ভিরুলেন্ট, এবং সেইটা একটা ইঁদুরকে ইনজেক্ট করলো, তাহলে স্বাভাবিকভাবেই ইঁদুর সেটা কিন্তু মারা গেল। এবার দেখা গেল যে এরপর যেটা করলো সেটা হচ্ছে সেকেন্ড ইনজেকশন সিরিঞ্জের মধ্যে সে যেটা নিল সেটা হচ্ছে একটা আর স্ট্রেন নিল এবং সেই আর স্ট্রেন নিয়ে সেটা ইনজেক্ট করলো ইঁদুরের দেহেতে। কিন্তু দেখা গেল আর স্ট্রেন যেহেতু কোনো রোগ সৃষ্টি করে না, তাহলে ইঁদুরটা কিন্তু পুরোপুরি স্বাভাবিক রয়েছে, এর কিন্তু মারা যাওয়ার কোনো ব্যাপারই এখানে নেই। এইবার তাহলে বোঝা গেল যে আর স্ট্রেন যদি প্রয়োগ করা হয় তাহলে ইঁদুরের কোনো প্রভাবই পড়ে না, আর এ স্ট্রেন প্রয়োগ করা হলে ইঁদুর কিন্তু মারা যায়। এই যে দেখো যে চারপাশে প্রোটেক্টিভ সিদটা রয়েছে, যেটা দেখেই বোঝা যাচ্ছে। তাহলে এ স্ট্রেন প্রয়োগ করলে ইঁদুরটা মারা গেল, আর স্ট্রেন প্রয়োগ করে কিন্তু ইঁদুরের মধ্যে কোনো প্রভাবই নেই। এবার যেটা করলো যে উনি বুঝলেন যে আর স্ট্রেন তাহলে কোনো প্রভাবই ফেলছে না, কিন্তু এ স্ট্রেনের জন্য ইঁদুর মারা যায়। এবার উনি যেটা করলেন যে এই এ স্ট্রেনের অ্যাকচুয়ালি সেখানেতে ব্যাকটেরিয়া নিলেন, কিন্তু সেটা ইনজেক্ট করার আগে প্রথম হিট কিল করে দিলেন, তাপ দিয়ে অ্যাকচুয়ালি হট ওয়াটার বাথের মধ্যে ওই ব্যাকটেরিয়াগুলোকে কিছুক্ষণ রেখে দেওয়া হলো। তারপর
সেটাকে ঠান্ডা করা হলো, ঠান্ডা করে সেটাকে ইনজেক্ট করা হচ্ছে। তো যখনই দেখো অ্যাকচুয়ালি হিট কিল করা হলো, তাহলে অ্যাকচুয়ালি এই যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে এই ব্যাকটেরিয়াগুলো সব তো মারা গেল। তাহলে হিসেব মতো দেখো এ স্ট্রেন যখন দেখো অ্যাকচুয়ালি দেওয়া হচ্ছে, তখন সেখানেতে যখনই এটা প্রয়োগ করা হলো, তাহলে ন্যাচারালি দেখো যে এখানেতে মারা যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ব্যাকটেরিয়াগুলো কি আগে থেকেই দেখো হিট কিল করে দেওয়া হয়েছে, সেই কারণে কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো তো মরে গেছে। তাহলে যে কারণে দেখবে আমরা জল ফুটিয়ে খেতে বলা হয়, কারণ ওখানকার ক্ষতিকারক জীবাণু যদি কিছু থেকেও থাকে সেগুলো মরে যাবে, তার জন্য দেহের মধ্যে কোনো ক্ষতিকারক প্রভাব সৃষ্টি করবে না। তো সেই ক্ষেত্রে যখন ইনজেক্ট করলো, দেখা গেল যেহেতু তাপ দিয়ে মেরে ফেলা হয়েছে, তো ভ্যাকসিনেতেও দেখবে এইরকম অনেক সময় ব্যবহার করা হয়, তাপ দিয়ে জীবাণুগুলোকে মেরে ফেলা হয় ক্ষতিকারক, তাতে কি হয় আমাদের দেহে দেখো কোনো প্রভাবই পড়ছে না। তো সেই কারণে দেখা যায় যে স্বাভাবিকভাবেই যে সেটা কিন্তু কোনো ক্ষতি অ্যাকচুয়ালি সৃষ্টি করছে না, এবং ইঁদুর কিন্তু সজীব রয়েছে, কোথাও কোনো রোগও সৃষ্টি হলো না, সে মারাও গেল না। এইবার তার তখন মাথায় এলো যে স্বাভাবিক দেখো আর স্ট্রেন যদি দেয়া হয় তাতেও ইঁদুর মারা যায় না, এবং হিট কিল করে যদি এ স্ট্রেনটা দেওয়া হয় তাতেও কিন্তু ইঁদুর মারা যায় না। এবার তার মাথায় একটা অন্য রকমের বুদ্ধি এলো। তিনি একটা কাজ করলেন, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি যে প্রথম কিছু এ স্ট্রেন ব্যাকটেরিয়া নিলেন, যে সেগুলোকে হিট কিল করলেন, তাপ দিয়ে সেটাকে নষ্ট করলেন, ঠান্ডা করার পর কিছু আর স্ট্রেন ব্যাকটেরিয়া ওর মধ্যে মিশিয়ে দিল। এবার হিসেব মতো দেখো যেহেতু হিট কিল করেছে, সেই জন্য এরাও কিন্তু ইঁদুরকে মারতে পারবে না, আর আর স্ট্রেন তো এমনিই ইঁদুরকে মারতে পারে না। তাহলে এদের সংমিশ্রণ নিয়ে তিনি কিন্তু যেটা করলেন সেটা হচ্ছে ইনজেক্ট করলেন ইঁদুরের দেহেতে, দেখা গেল ইঁদুর মারা গেল। এবার সেইটা নিয়ে তিনি অবাক হয়ে গেলেন যে এটা আবার কিরকম হলো, এটা তো হওয়ার কথা না। হিসেব মতো তো যেটা ক্ষতিকারক জীবাণু সেটাকে তো আগেই তাপ দিয়ে মেরে ফেলা হয়েছে, আর তার সঙ্গে সজীব অবস্থায় যেটা পাঠানো হয়েছে সেটা তো অ্যাকচুয়ালি স্বাভাবিক একটা যেটা ক্ষতিকারক নয় সেই রকম জীবাণু, কিন্তু ইনজেক্ট যখন করা হলো ইঁদুরটা মারা গেল কেন? তো তার জন্য তিনি ইঁদুরটার দেহ থেকে কিছুক্ষণ বাদে অ্যাকচুয়ালি ইঞ্জেকশন সিরিঞ্জ দিয়ে তার দেহ থেকে অ্যাকচুয়ালি কিছু রক্ত বা তার কোষের সাইটোপ্লাজম থেকে অ্যাকচুয়ালি জলীয় উপাদান সেগুলোকে বার করে সেগুলো নিয়ে যখন অ্যানালিসিস করছে, তখন দেখছে সজীব অবস্থায় তার দেহেতে কিন্তু এ স্ট্রেন ব্যাকটেরিয়া রয়েছে, এবং অবাক হয়ে গেলেন যে এ স্ট্রেন ব্যাকটেরিয়াকে তো তিনি তাপ দিয়ে মেরে ফেলেছিলেন, তাহলে এ স্ট্রেন ব্যাকটেরিয়া সেখানে থাকলো কি করে? এবার আস্তে আস্তে তিনি বুঝতে পারলেন যে যখনই তাপ দিয়ে ব্যাকটেরিয়াকে ধ্বংস করা হয়, ব্যাকটেরিয়ার ডিএনএ যেগুলো সেগুলো ছোট ছোট টুকরোতে চারপাশে ছড়িয়ে পড়ে। এবার ওই ডিএনএ, ব্যাকটেরিয়ার একটা বৈশিষ্ট্য হচ্ছে ব্যাকটেরিয়া কিন্তু অন্য ডিএনএ নিজের দেহের ভেতর গ্রহণ করতে পারে। তখন তিনি আন্দাজ করলেন যে যখনই এই যে ব্যাকটেরিয়া যেগুলো অ্যাকচুয়ালি দেখো এ স্ট্রেন ব্যাকটেরিয়াগুলোকে যখনই তাপ দিয়ে নষ্ট করা হয়েছে, তখন তার ডিএনএ যেমন সব স্ট্রাকচারই নষ্ট হয়েছে, ডিএনএও নষ্ট হয়ে সেইগুলো ভাঙা ভাঙা টুকরো সেগুলো কিন্তু এই জলীয় অংশটার মধ্যেতে সেগুলো ছিল। এবার যেহেতু আর স্ট্রেন ব্যাকটেরিয়া তারা সজীব অবস্থায় আছে, তারা কিন্তু এই এ স্ট্রেনের ভাঙা টুকরোগুলোকে তারা কিন্তু গ্রহণ করেছে, এবং গ্রহণ করার ফলে তাদের মধ্যে অ্যাকচুয়ালি যখনই ওই চারপাশে ক্যাপসিড তৈরি করার বৈশিষ্ট্য, অর্থাৎ চারপাশে ওই যে দেখো কভারিং তৈরি করার বৈশিষ্ট্যের ডিএনএ যখনই প্রবেশ করেছে, তখন অ্যাকচুয়ালি আর স্ট্রেন ব্যাকটেরিয়া যেগুলো নিষ্ক্রিয় ছিল তাদের মধ্যেতেও দেখো চারপাশে কভারিং তৈরি করার একটা ক্ষমতা জন্মে গেছে, এবং যখনই তাদের মধ্যে এই ক্ষমতাটা জন্মে গেছে, তখন সঙ্গে সঙ্গে তারা সবাই কিন্তু রূপান্তর হয়ে গেছে কিসে? আর স্ট্রেন থেকে এ স্ট্রেনে, এবং যখনই এ স্ট্রেন হয়ে গেছে তখনই দেখো তার প্রভাবে ইঁদুরটা মারা গেছে। তাহলে অ্যাকচুয়ালি এ স্ট্রেনগুলো যেগুলো ন্যাচারাল ছিল সেইগুলোকে সব তাপ দিয়ে মেরে ফেলা হয়েছিল, কিন্তু এখানেতে সজীব অবস্থায় ছিল আর স্ট্রেন। সেই আর স্ট্রেন ব্যাকটেরিয়া বাইরে থেকে ডিএনএ নিয়ে তারা কিন্তু অ্যাকচুয়ালি তারা কিন্তু আকারে পরিবর্তিত হয়ে সেই আর স্ট্রেন ব্যাকটেরিয়াগুলোই চেঞ্জ হয়ে গেছিল এ স্ট্রেন ব্যাকটেরিয়া। এবার সেই ক্ষেত্রেই দেখো যে সেই জন্যই এই ঘটনাটাকে বলা হয় ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন, যে আর স্ট্রেন ব্যাকটেরিয়া যেটা ক্ষতিকারক নয় সেই বাইরে থেকে ডিএনএ গ্রহণ করে অ্যাকচুয়ালি এ স্ট্রেন ব্যাকটেরিয়ার ভাঙা অংশের ডিএনএ গ্রহণ করে সে আর স্ট্রেন থেকে ক্ষতিকারক অ্যাকচুয়ালি এ স্ট্রেনে কনভার্ট হয়ে গেছে, এবং যার জন্যই ইঁদুরের মৃত্যু হয়েছে। এবং তার সাইটোপ্লাজম থেকে বা তার রক্ত থেকে যখন আইডেন্টিফাই করা হচ্ছে, তখন সেখানেতে কিন্তু অ্যাকচুয়ালি দেখো যে সত্যি করেই সেখানে এ স্ট্রেন যে ব্যাকটেরিয়া যেটা ক্ষতিকারক সেই ব্যাকটেরিয়া খুঁজে পাওয়া গেল। এইটাই ছিল অ্যাকচুয়ালি গ্রিফিথের এক্সপেরিমেন্ট, এবং গ্রিফিথ এই এক্সপেরিমেন্ট দিয়ে কিন্তু প্রমাণ করে যে ব্যাকটেরিয়ারা বাইরে থেকে যখন উপাদান গ্রহণ করে তাহলে ডিএনএ গ্রহণের মাধ্যমেই এখানে কিন্তু এই প্রক্রিয়াটা চলে। এবার
গ্রিফিথের এক্সপেরিমেন্ট সেই জন্য খুব পপুলার এক্সপেরিমেন্ট হয় এবং মানে সেটা দেখো খুব একটা ইম্পর্ট্যান্ট এক্সপেরিমেন্ট হিসেবে এখন কিন্তু জেনেটিক্সের মধ্যে গণনা করা হয় এবং পরীক্ষাতেও খুব আসে। কিন্তু গ্রিফিথের এক্সপেরিমেন্ট বেশ কিছুদিন চলার পর একটা নতুন কোশ্চেন আসতে শুরু করে। কোশ্চেনটা যখন আসে সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি যখনই ধরো কোনো একটা ব্যাকটেরিয়া, এখানে এ স্ট্রেন ব্যাকটেরিয়াকে যখন ধ্বংস করা হচ্ছে, এবার এই ব্যাকটেরিয়ার মধ্যে তো প্রোটিনও আছে, কার্বোহাইড্রেটও আছে, ফ্যাটও আছে, ডিএনএও আছে, মানে নিউক্লিক অ্যাসিডও আছে। এবার যে কোনো সময় কোনো একটা ব্যাকটেরিয়া বাইরের পরিবেশ থেকে সে দেখো যেমন ডিএনএ গ্রহণ করার কথা বলা হচ্ছে, সেরকম প্রোটিনও গ্রহণ করে, কার্বোহাইড্রেটও গ্রহণ করে, ফ্যাটও গ্রহণ করে, নিউক্লিক অ্যাসিডও গ্রহণ করে। তাহলে পার্টিকুলারলি এটা কিভাবে বলা সম্ভব হচ্ছে যে তার ক্ষেত্রে যে শুধু ডিএনএটা গ্রহণ করেই সে চেঞ্জ হচ্ছে। এবার একটা প্রশ্ন আসতে থাকে যে এই চেঞ্জটা তো তার প্রোটিন গ্রহণের জন্যও আসতে পারে, তার তো ফ্যাট গ্রহণের জন্যও আসতে পারে, তার তো কার্বোহাইড্রেট গ্রহণের জন্যও আসতে পারে। তাহলে স্পেসিফিক্যালি ডিএনএ গ্রহণের জন্যই যে চেঞ্জটা হচ্ছে এটা কিভাবে প্রমাণ হচ্ছে? তো সেই ঘটনাটা কিন্তু অ্যাকচুয়ালি সেই প্রশ্নটা যখন আসতে শুরু করলো তখন কিন্তু আর গ্রিফিথের এক্সপেরিমেন্ট দিয়ে সেটাকে প্রমাণ করা সম্ভব হলো না। তো তখন দেখা গেল যে অন্য কিছু যে অ্যাকচুয়ালি সায়েন্টিস্ট, যারা তিনজন অ্যাকচুয়ালি হচ্ছে এভারি, সেকেন্ড হচ্ছে ম্যাকলিওড এবং ম্যাকার্টে, এই তিনজন বিজ্ঞানী এই গ্রিফিথের এক্সপেরিমেন্টটাকে আবার একটু মডিফাই করলেন এবং এরা তিনজন মিলে গোটা জিনিসটা একটু আলাদা রকমভাবে কাজটা করলেন। তারা যেটা করলেন যে প্রত্যেকে তারা পুরো 5টা সেট তৈরি করলেন, পুরোপুরি 5টা সেট তৈরি করলেন। কারণ অ্যাকচুয়ালি দেখো যে 5টা সেট যখন তৈরি করা হলো সেখানেতে যে জিনিসটা করা হলো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্রিফিথের লাস্ট যে সেটআপটাতে যে কাজটা তিনি করেছিলেন, অর্থাৎ এক্সপেরিমেন্টটা যেখান থেকে করেছিলেন যে অ্যাকচুয়ালি এ স্ট্রেন ব্যাকটেরিয়াটাকে হিট কিল করা হচ্ছে আর আর স্ট্রেন ব্যাকটেরিয়াটাকে স্বাভাবিক দেওয়া হচ্ছে, সেম সেটআপই কিন্তু তারা 5টা টেস্ট টিউবের মধ্যে করলেন। যে প্রত্যেকটা জায়গাতেই প্রথমেই যেটা করলেন যে অ্যাকচুয়ালি এ স্ট্রেন ব্যাকটেরিয়া যেগুলো রয়েছে সেগুলোকে প্রথম হিট কিল করে মেরে ফেলা হলো, দিয়ে টেম্পারেচারটাকে কমিয়ে নর্মাল আনা হলো, তারপর সেখানেতে সজীব অবস্থায় আর স্ট্রেন সেখানেতে দিয়ে দেওয়া হলো। এবার ধরো যখনই ওখানে দিচ্ছে ওখানকার সাইটোপ্লাজমের মধ্যে দেখো সেখানে প্রোটিনও আছে, কার্বোহাইড্রেটও আছে, ফ্যাটও আছে, আবার আরএনএও আছে, আবার ডিএনএও আছে। এবার সেখান থেকে দেখো স্পেসিফিক্যালি দেখতে হবে যে ওখান থেকে অ্যাকচুয়ালি দেখো যে শুধুমাত্র যাতে মানে স্পেসিফিক্যালি ডিএনএটাই যে প্রবেশ করছে সেটা বুঝতে হবে। তো সেটার জন্য ওনারা যেটা করলেন সেটা হচ্ছে প্রত্যেকটা টেস্ট টিউবের মধ্যে আলাদা আলাদা একটা করে তিনি যেটা করলেন সেটা হচ্ছে যে এনজাইম অ্যাড করে দিলেন। তো সেখানে দেখো প্রথম যেটা হলো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যামাইলেজ উৎসেচক দিলেন। মানে অ্যামাইলেজ কি করে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখবে যে কার্বোহাইড্রেটকে ডিস্ট্রয় করে। তার মানে এখানকার মধ্যেতে যত কার্বোহাইড্রেট মানে ব্যাকটেরিয়াগুলোর মধ্যেতে যে আর স্ট্রেন যে ব্যাকটেরিয়াটা রয়েছে সেখানকার মধ্যে কার্বোহাইড্রেটগুলোকে ডিস্ট্রয় করে দিলেন। তারপর এখানেতে যেটা দিলেন সেটা হচ্ছে লিপিড ডিস্ট্রয়ার, মানে হচ্ছে লাইপেজ এনজাইম দিয়ে লিপিডগুলোকে ডিস্ট্রয় করলেন। তারপর যেটা এটা এখানে আরএনএস দিয়ে আরএনএ গুলোকে ডিস্ট্রয় করলো। তারপর যেটা করলো সেটা হচ্ছে প্রোটিএস দিয়ে প্রোটিনগুলোকে ডিস্ট্রয় করলো। তারপর দেখা গেল এখানে ডিএনএস দিয়ে ডিএনএটাকে ডিস্ট্রয় করলো। এইবার প্রত্যেকটা ক্ষেত্রেই অ্যাকচুয়ালি মানে সেই জিনিসগুলো যেটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা দেখা এক একটা করে বায়োমলিকিউলকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এরপর সেখানেতে অ্যাকচুয়ালি ওই আর স্ট্রেন মানে প্রথমে যেটা করা হলো যে এই স্ট্রেনগুলোকে প্রথম হিট কিল দিয়ে মেরে দেওয়া হলো, তারপরেই এই এনজাইমগুলো অ্যাড করে দেওয়া হচ্ছে। যে ধরো এখানেতে এক একটা এনজাইম যেগুলো রয়েছে ধরো কার্বোহাইড্রেট ডিস্ট্রয় করছে, লিপিড ডিস্ট্রয় করছে, আরএনএ ডিস্ট্রয় করছে, প্রোটিন ডিস্ট্রয় করছে, ডিএনএ ডিস্ট্রয় করছে, এগুলো দিয়ে দেওয়া হলো। দিয়ে ডিস্ট্রয় করার পর অ্যাকচুয়ালি সেখানেতে আর স্ট্রেনটা এবার মেশানো হবে, কারণ আর স্ট্রেনটা পরে মেশাতে হবে। কারণ আর স্ট্রেনের পরে মেশানোর পর যদি এনজাইমটা দেওয়া হয় তাহলে আর স্ট্রেনটাও নষ্ট হয়ে যেতে পারে। তো আর স্ট্রেনটা সেজন্য এর পর মেশানো হবে এবং মেশানো হওয়ার পর আস্তে আস্তে কি করা হবে এগুলো থেকে ইঞ্জেকশন প্রিপেয়ার করে সেগুলো অ্যাকচুয়ালি ইঁদুরের দেহেতে ইনজেক্ট করা হচ্ছে। এবার দেখো যখনই ধরো পলিস্যাকারাইডটা অ্যাকচুয়ালি নষ্ট করার এনজাইম দেওয়ার পর সেই সলিউশনটা দিয়ে ইঁদুরটাকে ইনজেক্ট করা হচ্ছে, দেখা গেল ইঁদুরটা কিন্তু মারা গেল। তার মানে অ্যাকচুয়ালি দেখো কার্বোহাইড্রেটকে নষ্ট করে দিয়েছি, তাহলে তারপরেও কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে ইঁদুরটা মারা যাচ্ছে। তাহলে তার কারণ কি? তার মানে কার্বোহাইড্রেট কোনোদিনই কিন্তু জেনেটিক ইনফরমেশন অ্যাকচুয়ালি ক্যারি করে না। কারণ কার্বোহাইড্রেট নষ্ট করে দিয়েছি মানে তাহলে ন্যাচারালি দেখা গেল যে যখন প্রবেশ করছে মানে সেটা কার্বোহাইড্রেট ছাড়া নিশ্চয়ই কোনো একটা জিনিস আছে যেটা অ্যাকচুয়ালি ওই ব্যাকটেরিয়াটার মধ্যেতে গিয়ে প্রবেশ করে যাচ্ছে
এবং আর স্ট্রেন থেকে ওটাকে এ স্ট্রেনে কনভার্ট করে দিচ্ছে, এবং ন্যাচারালি দেখা গেল যে সেখানে ইঁদুরটা মারা গেল এবং তার দেহেতে কিন্তু অ্যাকচুয়ালি এ স্ট্রেন যে ব্যাকটেরিয়া, সেই এ স্ট্রেন ব্যাকটেরিয়া পাওয়া গেল। তাহলে কিন্তু প্রমাণ হয়ে গেল যে অ্যাকচুয়ালি কনভার্সনের জন্য, মানে আর থেকে এসকে কনভার্সনের জন্য কার্বোহাইড্রেট কোনোদিনই কাজ করে না। কারণ যদি এই কার্বোহাইড্রেট কাজ করতো, তাহলে কার্বোহাইড্রেটকে যেহেতু নষ্ট করে দিলাম, তাহলে আর স্ট্রেন থেকে তো এ স্ট্রেনে কনভার্ট হওয়ার কোনো ব্যাপারই সেখানে ছিল না। তাহলে ন্যাচারালি দেখা গেল যে এরপর দেখা গেল যে যখন যেখানে লাইপেজ অ্যাড করা হয়েছে সেখানেও ইঁদুরটা মারা গেল এবং সেখানেও এ স্ট্রেন রিকভার হলো। তাহলে বোঝা গেল যে এই আর থেকে এসে কনভার্ট হওয়ার জন্য লিপিডও কোনোভাবে কাজ করে না। যেখানে আরএনএ নষ্ট করা হয়েছিল সেখানেও দেখা গেল ইঁদুরটা মারা গেছে এবং তার দেহেতে এ স্ট্রেন পাওয়া গেল, মানে আর থেকে এখানেও এসে কনভার্ট হয়ে গেছে। তার মানে বোঝা গেল যে অ্যাকচুয়ালি আরএনএ কিন্তু কোনোভাবেই অ্যাকচুয়ালি এই কনভার্সনেতে কাজ করছে না। এরপর দেখো প্রোটিন, যেখানে প্রোটিয়েজ দেওয়া হয়েছিল সেখানেও ইঁদুরটাকে যখন ইনজেক্ট করা হলো সে মারা গেল। তাহলে বোঝা গেল যে প্রোটিনও কিন্তু কোনো রকম কনভার্সনে কাজ করছে না। কিন্তু যখনই যেখানে ডিএনএস অ্যাপ্লাই করা হয়েছিল সেখানে দেখা গেল যে সেই ইঁদুরটা মানে সেই ডিএনএস দেয়া অ্যাকচুয়ালি সলিউশনটা যখন কোনো ইঁদুরের দেহেতে ইনজেক্ট করা হলো তখন দেখা গেল ইঁদুরটা কিন্তু ঠিকঠাকই বেঁচে আছে, মানে তার কিন্তু কোথাও কোনো সমস্যা হয়নি, একদম পুরোপুরি স্বাভাবিক যে অবস্থায় থাকে সেটাই। এবং তার ব্লাড স্যাম্পেল নিয়েও দেখা গেল যে এ স্ট্রেন কিছুই নেই। তার মানে বোঝা গেল যে অ্যাকচুয়ালি ডিএনএই হচ্ছে সেই বস্তু বা ডিএনএই হচ্ছে সেই বায়োমলিকুল, যে বায়োমলিকুলটা অ্যাকচুয়ালি আর স্ট্রেনটাকে, আর স্ট্রেনের ব্যাকটেরিয়াটাকে এ স্ট্রেনের কনভার্ট করছিল। যখনই ডিএনএটাকে নষ্ট করে দেওয়া হয়েছে দেখো আর স্ট্রেন ব্যাকটেরিয়া আর এ স্ট্রেনে কনভার্ট হয়নি, আর স্ট্রেনেই থেকে গেছে। তাহলে এখান থেকে দেখো কনফার্ম প্রমাণ হয়ে গেল যে অ্যাকচুয়ালি যে কোনো ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন, ব্যাকটেরিয়া এক ধরনের বস্তু থেকে আরেক ধরনের বস্তুতে যে রূপান্তর হচ্ছে সেখানে কিন্তু কখনোই কোনো কার্বোহাইড্রেট কাজ করে না, কখনোই কোনো লিপিড কাজ করে না, আরএনএ কাজ করে না, প্রোটিন কাজ করে না, সেখানে কাজ করে হচ্ছে ডিএনএ। এবার যেখানেই ডিএনএ নষ্ট করে দেওয়া হয়েছে সেখানে আর স্ট্রেন ব্যাকটেরিয়া আর এসে কনভার্ট হতে পারেনি, আর স্ট্রেনই থেকে গেছে। কিন্তু যেখানেই দেখো কার্বোহাইড্রেট নষ্ট হচ্ছে কিন্তু ডিএনএ তো নষ্ট হয়নি, লিপিড নষ্ট হচ্ছে এখানেও ডিএনএ নষ্ট হয়নি, আরএনএ নষ্ট হচ্ছে এখানেও ডিএনএ নষ্ট হয়নি, এখানে প্রোটিন নষ্ট হচ্ছে এখানেও কিন্তু ডিএনএ নষ্ট হয়নি। সেই জন্য দেখো প্রত্যেকটা জায়গাতেই কিন্তু যেহেতু ডিএনএটা ইনট্যাক্ট থেকে গেছিল তাহলে সেই জন্য ডিএনএটা প্রতিবারই অ্যাকচুয়ালি এ স্ট্রেনের ডিএনএটা আর স্ট্রেনের মধ্যে ঢুকেছে এবং যখনই ওই ডিএনএটা ঢুকেছে ও কিন্তু আরকে অ্যাকচুয়ালি কনভার্ট করে দিয়েছে এ স্ট্রেনে। সেই কারণেই প্রত্যেকের দেহেতেই কিন্তু এ স্ট্রেন পাওয়া গেছে। কিন্তু যখনই দেখো এই কনভার্ট করছে যে ডিএনএ, একেই যখন আমি নষ্ট করে দিচ্ছি তখন দেখো যেহেতু ডিএনএটারই আর অস্তিত্ব নেই তাহলে কোনোদিনই ব্যাকটেরিয়াটা আর কিন্তু দেখো আর স্ট্রেন থেকে এ স্ট্রেনে কনভার্ট হতে পারছে না, আর স্ট্রেনেই থেকে যাচ্ছে, যার জন্য ইঁদুরটাও কিন্তু বেঁচেই থাকছে। তো এই এক্সপেরিমেন্টের মাধ্যমে অ্যাকচুয়ালি পুরোপুরি প্রমাণ হয়ে গেল যে জেনেটিক মেটেরিয়াল যেটা অর্থাৎ ব্যাকটেরিয়াকে যে ট্রান্সফার করছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি ডিএনএ, এবং কনফার্ম হয়ে যাওয়া গেল যে ডিএনএই হচ্ছে জেনেটিক মেটেরিয়াল। তো এই এক্সপেরিমেন্ট দুটো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট দুটো এক্সপেরিমেন্ট, যে এবং গ্রিফিথের এক্সপেরিমেন্ট খুব লিখতে দেওয়া হয়, সুতরাং এই জিনিসটা কিন্তু খুব ভালো করে পড়বে। এরপরে আরও একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে প্রমাণ করা হয় যে জেনেটিক মেটেরিয়াল যেটা সেটা হচ্ছে ডিএনএ, এবং সেটাকে বলা হয় হার্সে চেজের এক্সপেরিমেন্ট। এবং হার্সে এবং চেজ দুজন সায়েন্টিস্ট অ্যাকচুয়ালি এই এক্সপেরিমেন্টটা করে, এবং এই এক্সপেরিমেন্টটা করে অ্যাকচুয়ালি ব্যাকটেরিওফাজ বলে একটা ভাইরাসকে নিয়ে, যেটা ব্যাকটেরিয়া বা খুব কমনলি ইকোলাই ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে। এরা একটা জিনিস খেয়াল করে যে ভাইরাসের অ্যাকচুয়ালি স্ট্রাকচার হচ্ছে খুব সিম্পল। ভাইরাসের একদম সেন্টারে একটা ডিএনএ রয়েছে, ব্যাকটেরিওফাজের ক্ষেত্রেই ধরো ডিএনএ রয়েছে, আর চারপাশে একটা ক্যাপসিড প্রোটিনের একটা আস্তরণ আছে। তাহলে দুটো গঠন, মানে এদের মধ্যে দেখো চারটে বায়োমলিকুলের মধ্যে মোটে দুটো বায়োমলিকুল এদের দেহেতে থাকে, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখো যে ক্যাপসিড প্রোটিন। এবং দেখো শুধু ডিএনএর কথাই বলা হয়, এখানে আরএনএও নেই। তাহলে মানে বায়োমলিকুলের মধ্যে শুধু ডিএনএ আছে আর চারপাশে যেটা প্রোটিন ক্যাপসিড আছে। এবার ওনারা খেয়াল করেন যে অ্যাকচুয়ালি এই স্ট্রাকচারটা দুটোর মধ্যে কি পার্থক্য আছে, তখন তারা খুঁজে পায় যে অ্যাকচুয়ালি ক্যাপসিড যেটাকে আমরা বলছি, ক্যাপসিডটা যেহেতু প্রোটিন নির্মিত সেখানে স্পেসিফিক্যালি সালফার আছে যেটা কিন্তু ডিএনএতে থাকে না। আর ডিএনএ যেহেতু দেখো ওটা অ্যাকচুয়ালি নিউক্লিক অ্যাসিড, ওর মধ্যে স্পেসিফিক্যালি আছে যেটা সেটা হচ্ছে ফসফেট, যে ফসফেট কিন্তু কোনোদিনও প্রোটিনে উপস্থিত থাকে না। তো সেই জন্য ডিএনএর অ্যাকচুয়ালি ফসফেটটাকে ওনারা টার্গেট করেন, আর অন্যদিকে এই প্রোটিন যে ক্যাপসিড যেটা তার সালফারগুলোকে টার্গেট করে। এবার ব্যাকটেরিয়া কালচার মিডিয়ামেতে
তারা যেটা করে সেটা হচ্ছে কিছু ব্যাকটেরিয়ার মধ্যেতে কালচার মিডিয়ামে এই ভাইরাসগুলোকে গ্রো করাতে থাকে। কিন্তু এই গ্রো করানোর সময় তারা যেটা টার্গেট করে সেটা হচ্ছে যে একটা কালচার মিডিয়ামেতে যেখানে তারা এই ভাইরাসটাকে কালচার করছে সেখানে বাইরে থেকে যত সালফার দেওয়া হচ্ছে সব সালফারগুলো রেডিও অ্যাক্টিভ। তার জন্য বেশ কিছুদিন, হয়তো 2 দিন 4 দিন 5 দিন 6 দিন ধরে যখন কালচার করা হচ্ছে, এর পরবর্তী পর্যায়ে যখন যতগুলো ব্যাকটেরিওফাজ বা যতগুলো ভাইরাস তৈরি হবে সেই ভাইরাসগুলোর প্রত্যেকটারই অ্যাকচুয়ালি ক্যাপসিড যেটা, সেই ক্যাপসিডটা কিন্তু অ্যাকচুয়ালি রেডিও অ্যাক্টিভ হয়ে যাবে, যেহেতু সালফার যেটা সেটা রেডিও অ্যাক্টিভ দেওয়া হয়েছে। অন্যদিকে দেখো যে সেকেন্ড একটা সেটআপের মধ্যে, সেকেন্ড কালচারাল মিডিয়ামের মধ্যে যেটা করেন সেটা হচ্ছে সেখানকার যত কালচার মিডিয়ামে যত ফসফেট আছে সব রেডিও অ্যাক্টিভ করে দেয়। তার জন্য দেখা যায় যে জেনেটিক মেটেরিয়াল যেটা রয়েছে সেই জেনেটিক মেটেরিয়ালগুলো সব রেডিও অ্যাক্টিভ হয়ে যায়। এবার এই দুটোকে দিয়েই তারা যে কাজটা করে সেটা হচ্ছে বিভিন্ন ব্যাকটেরিয়াকে তারা ইনফেক্ট করায়। ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করানোর পর তারা ব্যাকটেরিয়া থেকে অ্যাকচুয়ালি ওদেরকে বার করে সেন্ট্রিফিউজ যন্ত্রেতে ঘোরায়। এবার সেন্ট্রিফিউজ যন্ত্রে যখন ঘোরায় তখন দেখা যায় যে ব্যাকটেরিয়া যেগুলো, সেই ব্যাকটেরিয়াগুলো নিচের দিকে প্রেসিপিটেট হয়ে যায়। এবার দেখা যায় যে সালফার যেটা রয়েছে, সেই সালফার যেখানেতে রেডিও অ্যাক্টিভ করা হয়েছিল সেখানেতে সালফারগুলো কিন্তু ওপরের সলিউশনের মধ্যেই থেকে গেছে। তার মানে দেখো ব্যাকটেরিয়ার মধ্যে কিন্তু সালফার প্রবেশ করেনি। কিন্তু যখন সেন্ট্রিফিউজ যন্ত্র থেকে অ্যাকচুয়ালি নামানো হলো অন্য সেটআপটা, তখন দেখা যাচ্ছে রেডিও অ্যাক্টিভ মলিকিউলগুলো কিন্তু ব্যাকটেরিয়ার সাথেই নিচেতে রয়ে গেছে, আর উপরের সলিউশনে কিন্তু দেখো সেখানে ফসফেট নেই। তাহলে বোঝা গেল যে অ্যাকচুয়ালি সালফার মানে প্রোটিন যেটা সেটা ব্যাকটেরিয়ার ভেতর ঢোকে না। আর অন্যদিকে যেহেতু ব্যাকটেরিয়াগুলো নিচেতে আছে এবং তার সাথেই রেডিও অ্যাক্টিভ মলিকিউলটা আছে, তাহলে বোঝা যাচ্ছে যে এখান থেকে দেখো বোঝা যাচ্ছে যে ফসফেটগুলো সব কিন্তু অ্যাকচুয়ালি রেডিও অ্যাক্টিভ ফসফেটগুলো সব কিন্তু ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকেছে। তাহলে সেখানে বোঝাই গেল যে জেনেটিক মেটেরিয়াল যেটা সেটা কিন্তু কখনোই প্রোটিন নয়, জেনেটিক মেটেরিয়াল হচ্ছে যেটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিএনএটা। এবং আমরা জানি যে যে কোনো ভাইরাস যখন অ্যাকচুয়ালি ইনফেক্ট করতে যায় কোনো ব্যাকটেরিয়াকে, সে কি করে তার ডিএনএটাকে প্রবেশ করিয়ে দেয় ভেতরে, আর ক্যাপসিড যেটা বাইরেই থেকে যায়। তাহলে স্বাভাবিকভাবেই এই ডিএনএটা গিয়ে ব্যাকটেরিয়াল ডিএনএর সাথে অ্যাটাচ হয়ে যায়। তাহলে যখনই দেখো যে এই এক্সপেরিমেন্টটাতে আমরা অ্যাকচুয়ালি এই যে এক্সপেরিমেন্টটা রয়েছে, এই এক্সপেরিমেন্টটা যখন সেন্ট্রিফিউজ করা হচ্ছে, তাহলে দেখেই বুঝতে পারছো যে দুটো সেটআপেতে একটাতে সালফার রেডিও অ্যাক্টিভ করা হয়েছে, একটাতে ফসফেট রেডিও অ্যাক্টিভ করা হয়েছে। এটা অ্যাকচুয়ালি মানে এটা রেডিও অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে যেটা সেটা হচ্ছে বাইরের প্রোটিনটাকে, এটা রেডিও অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে ভেতরের ডিএনএটাকে। তাহলে দেখা যাচ্ছে যে সেন্ট্রিফিউজ করে যখন ব্যাকটেরিয়াগুলোকে নিচেতে প্রেসিপিটেট করা হচ্ছে তখন ব্যাকটেরিয়ার মধ্যেতে অ্যাকচুয়ালি ফসফেটগুলো চলে এসছে, তার মানে ব্যাকটেরিয়ার মধ্যেই ডিএনএটা প্রবেশ করেছে। আর যখন সালফারের কথা বলা হচ্ছে, সালফার কিন্তু দেখো ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করেনি, ব্যাকটেরিয়ার বাইরেতেই তারা কিন্তু থেকে গেছে। এবং এই এক্সপেরিমেন্টটাকেই অ্যাকচুয়ালি বলা হয় হার্সেচেজ এক্সপেরিমেন্ট, এবং এটা দিয়েও প্রমাণ হয় যে অ্যাকচুয়ালি ডিএনএই হচ্ছে জেনেটিক মেটেরিয়াল, কখনোই কিন্তু প্রোটিন নয়। তাহলে সেখান থেকেও দেখো প্রমাণিত হয় যেটা সেটা হচ্ছে ডিএনএ কিন্তু অ্যাকচুয়ালি জেনেটিক মেটেরিয়াল।